ঘড়িতে তখন 9:30। শীতের সকালে সবচেয়ে উঠে কঠিন কাজ যেটা থাকে সেটা হচ্ছে বিছানা পরিষ্কার করা। আর শীতের দিনে এখানে এক বস্তা, ওইখানে এক বস্তা, ওইখানে এক বস্তা। আর কালকে একটু শোয়াটা ঠিক হয়নি মনে হয়, কারণ এই দিক দিয়ে যে সাধারণত 2 জন শুই, তো 3 জন আবার 2টো কোলবালিশ নিয়ে মোট 5 জন হয়ে গেছে। তো মানে এক বিছানায় বলতে পারো যে 5 জন শুয়েছে। আমার এই পাশে একটা কোলবালিশ, আর সেই পাশে একটা কোলবালিশ, আর মা শুয়েছে ওই পাশে, আর আমরা 3 জন। যেহেতু সিজারিয়ান একটা প্রবলেম তো রয়েছেই, আর কোনো কিছু হলে শুধু শিরদাঁড়ার মধ্যে টান করতে পারি না, সোজা হতে পারি না, মানে শুয়েও ফিল করছিলাম যে কোমরের মধ্যে ব্যথা হচ্ছে। যাই হোক, চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো। সকাল সকাল মায়ের সাথে গল্প করছিলাম, মানে এই দিকে মা যেন কি বলছিল, তো মায়ের সাথে কথা বলতে বলতে বিছানাটা ঝটাপট করে গুছিয়ে নিচ্ছিলাম। এক ঘরের বিছানা গুছানো হয়ে গেছে, চলো এবার ওই ঘরটাতে দেখি। আমি কি ড্রয়িং করছি। এইদিকে এসে বসো। গণেশ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ড্রয়িং নিয়ে বসে পড়েছে। পড়া চাপ চুলোই, পড়াশোনা করার দরকার নেই, শুধু ড্রয়িং করেই হয়ে যাবে সবকিছু। চুলের জ্বালায় চোখে দেখছে না, চুলগুলো কেটে দেবো। আর এই শীতের মধ্যে আমি চুল কাটবো না, আমি চুল কাটবো না, আসি কাটবো না, আমি চুল কাটবো না। আর এই সামনে দিয়ে ট্রিম করবো, কাটবো না, ট্রিম করে দেবো। না না, চুল বড় হবে না। তবে হেয়ার ব্যান্ড লাগিয়ে আয়। তোর ভালো লাগে না? দেখো দেখো সেই করো আমার। এটা আবার কি? সকালবেলা কি বলছিল? ডেট ওভার হয়ে গেছে। মা সেদিন কয়েকটা নাড়ুমা পাঠিয়ে দিয়েছিল, সেগুলো মানে বেশিরভাগটাই খাওয়া হয়ে গেছে। অল্প 2-3টে করে নাড়ু, 2-3টে করে মোয়া এরকম ধরনের ছিল। আমাদের নাড়ুগুলো খেতে দিলে না, সেইগুলো আবার ফ্রিজের মধ্যে মানে খুলেই মা রেখে গেছিল আগের বার। তো সেইগুলো আমি ভেবেছি খাবো না, ফেলে দেবো। এবার মা আবার এসে তারপরে সেই নাড়ুমাগুলো বের করে মাই খেলো। আর ইচ্ছেও করছিল না, মানে লোকজন থাকলে খাওয়া হয়, কিন্তু লোকজন না থাকলে আর খাওয়া হয় না। তো সেই কারণে তো আসি একদিন 2টো নাড়ু বের করেছে। আমি বলেছিলাম কি নাড়ুগুলো ডেট ওভার হয়ে গেছে, খাস না। এবার দিদা আজকে সকালবেলা ওগুলো বার করেছে, দিদাকে বলছে এগুলো ডেট ওভার হয়ে গেছে, তুমি খেও না, তুমি খেও না। আমি কিন্তু শুধু শুধু খেতে না না, তোমাকে না, ওগুলো বেবিদের জন্য। বেবিদের জন্য আলাদা একটা এক্সপায়ারি ডেট থাকে, আর মাদের জন্য একটা আলাদা এক্সপায়ারি ডেট থাকে। না না সিরিয়াসলি, আমি খেয়েছি, বল আমি খেয়েছি, আমার মা খেয়েছে। যখন শরীর খারাপ হবে তখন বর গড়িয়ে মাথায় আলু ফুটতে বসে বসে আমার কি জ্বর, সুতোটা একটু জল দাও, এরকম করবে। আমার কি জ্বর, তোমার বেশি পাকামো, জল দে। শীতের দিনে এত পরিমাণে জামা কাপড় জমে যে 2-3টে সোয়েটার দিলেই অলমোস্ট ওয়াশিং মেশিন ভরে যায়। এত সুখে থেকেও এই সর্দি, এই জ্বর, এই বমি, এই আজকে ওই কালকে লেগেই রয়েছে। তার মধ্যে যদি রোজ জামা কাপড় কাচাকুচি করে, সংসারের এই দিক সেই দিক করে সব কিছু যদি করতে হতো, তাহলে তো আর দেখতেই হতো না যে কেমন আমাকে লাগতো দেখতে। সকাল সকাল এখানে একটা মুড়ি দাদু আসে। মুড়ি দাদু আবার ভেবো না ওনার নাম মুড়ি, উনি মুড়ি নিয়ে আসে, তাই ওনার নাম হয়েছে মুড়ি দাদু। আমি মুড়ি দাদু বলি। তো সেই দাদুর কাছ থেকেই মুড়ি বরাবর রাখি। ভীষণ ভালো মুড়ি নিয়ে আসে, প্রায় কল্যাণী না কোথা থেকে আসে, তবে ভীষণ ভালো ভাজা মুড়ির প্যাকেটে করে বিক্রি করে। অনেক অনেক জায়গায় যায়, তবে আমি এনার থেকেই মুড়ি রাখি বলে সবসময় প্রায় বরাবর এসে এখানে ডাকে, প্রায় 15-20 দিন অন্তর অন্তর। তো আজকে 500 মতো মুড়ি রেখেছি। আরশি ম্যাডাম কি বলছে বলেন শুনি। আমি তোমাকে বাইকে চাপিয়ে নিয়ে চলে যেতে পারবো। তোমরা দুইজনই যদি বাসো, দুইজনে বড় জনে 1000 জন বাসো না, বুম করে গাড়িটা নিয়ে চলে যাব। তাই ও আমাদের স্কুটে চাপিয়ে নিয়ে নাকি চলে যেতে পারবে। আর যেখানে আমি এখনো, তোর কাশিটা কমবে না আর?
বটে বটে। ওনাকে আমাদের স্কুটিতে চাপিয়ে নিয়ে চলে যেতে পারবে, দিদুনকে আর আমাকে, যেখানে আমি এখনো ডবল ক্যারি করতে ভয় পাই। মা তো আবার স্কুটিতে বসতেই চায় না, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই একবার মাকে ফেলে দিয়েছিল। তারপর থেকে মা বাইকে বসতে, স্কুটিতে বসতে প্রচন্ড পরিমাণে ভয় পায়। আজকে একটু বসে ট্রাই করবে। হ্যাঁ, না না, আস্তে চালালে হাত পা ভাঙানো, হয়তো একটু ছুলে ঠুলে যাবে, হাত পা ভাঙবে না। সন্ধ্যাবেলা আগে প্রায় সময় মুড়ি খেতাম, তো সেই কারণে যখন আমি ফ্ল্যাটে আসি, মানে একদম পার্মানেন্টলি থাকবো বলে, তখন দাদা আমাকে ওই জারটি কিনে দিয়েছিল, মানে মুড়ির জার। প্রায় 3 কেজি মতো মুড়ি ধরবে ওটাতে। এত বড় জার যে মুড়ি রাখলে বেশি দিন থাকেও না, কেমন যেন নেতানো নেতানো হয়ে যায়। যাই হোক, সকাল সকাল এখন কি খাবো করতে করতে এখানে রান্না করছি চাউমিন। দেখো, এইরকম ধরনের সাদা সাদা চাউমিন ভীষণ ভাল লাগে খেতে। যদিও এটা সাদা দেখাচ্ছে, তবে এটা সিদ্ধের সময়, মানে চাউমিনটাকে সিদ্ধ করার সময় একটুখানি হালকা মতো হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে পরে আর হলুদ দিতে না হয়। মানে একদম লাইট লাইট চাউমিন যাকে বলে, এটা হচ্ছে সেই ধরনের চাউমিন। ভীষণ টেস্টি হয়েছিল খেতে। দেখো, দেখে মনে হচ্ছে যে কিছুই দিইনি, কিন্তু ভীষণ টেস্টি খেতে। তোমরা বাড়িতে যদি এরকমভাবে ট্রাই করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সকালে যেহেতু একটু লাইট লাইট ধরনেরই করেছি, তো 3 জনে মিলে দেখো, এখানে 2 দিন ধরে এত গরম পড়েছে, মানে সোয়েটারও গায়ে রাখা যাচ্ছে না, আবার ফ্যানও চালানো যাচ্ছে না, আবার পায়ের নিচের থেকে কম্বল বার করে দিতে হচ্ছে। আমার তো এটা হচ্ছে। আর সেই জামা খুলে নিয়ে এখন উপরে সোয়েটারটাকেই কোনো রকম ভাবে গলিয়ে নিয়েছে। তো দিদুনের কুচি ধরায় ভালো মানুষ হয়েছে। হ্যাঁ, আরশি দেখো সেজে গুজে রেডি হয়ে গেছে, তাই তো? ওরে বাবা, তো হেভি ব্যাপার। খাওয়া দাওয়া করে ঘড়িতে তখন 12টা সাড়ে 12টা মতো বাজে। আমরা রেডি হচ্ছি, কারণ আজকে একটু বেরোনোর রয়েছে। কেন যাব, কোথায় যাব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবে মা বরাবরই শীতের দিনে শাড়ি পরে। শুধু শীতের দিনই নয়, গরমের দিনেও শাড়ি পরে। মাকে বারবার বলি তুমি একটু চুড়িদার পরার অভ্যাস করো, কিন্তু না, মার নাকি লজ্জা লাগে চুড়িদার পরতে। শাড়ি পরলে বলো তো কত কিছু পরতে হয়, কিন্তু যখন আবার পরতে পরতে অভ্যাস হয়ে যায়, তখন আবার ছেঁটা ছাড়া যেন ভালোই লাগে না, তাই না? আমাদের যেমন নাইটি পরে পরে অভ্যাস হয়ে গেছে, তো কোথাও গেলে শাড়ি বা চুড়িদার যাই পরি না কেন, মনে হয় যে একটু নাইটি পরলেই শান্তি হয়। কি হয় না বলো? তোমাদের সাথেও কি হয়? আমার তো হয়। তো সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম। সস্তা, বাড়িতে গিয়ে ফস্তা, এই হচ্ছে আমার অবস্থা। এমন লিপস্টিক কিনেছি যেটা ঠোঁটে ভরেই না সহজে। রেড কালার নেই এখানে, রেড কালার আর ওই কালারটাই ফের রিটার্ন করে এসেছি। ঠোঁট যদি কালো হয় তখন তুই বুঝতে পারবি বাবা তোকে কেমন। ঠিক আছে, সাজনি মাসি একদম। ওটা দিয়ে আর পোষাচ্ছে না। আমরা এখন রেডি হয়ে গেছি, পুরো ফুললি রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে আমাদের পুরনো বাড়িতে। আর এটা হলো আমার দিদা। হ্যাঁ, এটা হলো আমাদের দিদা, মানে আমার দিদা না, আমার হচ্ছে মা, তোমার হচ্ছে দিদা, তাই তো?
সেই তখন থেকে একবার ওই ঘরে আয় নাই, একবার এই ঘরে আয় নাই, এইরকম ভাবে ঘুরে ঘুরে যাচ্ছে। তাহলে চলো, এখন আমাদের যাওয়ার কথা 1টার সময়, কিন্তু এখন 12:30 বাজে। আজকে আগেই রেডি হয়ে গেছি। তাহলে চলো ঝটপট করে যাওয়া যাক। ওই দেখো আবার আয় না। আজকের ড্রেসটা আমার নতুন এসেছে অনলাইন থেকে, তবে ড্রেসটা ঘাগরা নাকি ড্রেস বোঝা বড় মুশকিল। মানে দেখলে মনে হবে প্রায় মাটি ঝাড় দিতে দিতে যাচ্ছি, মানে রাস্তা ঝাড় দিতে দিতে যাচ্ছি, এতটাই বড় হয়েছে। কাটারও কোনো ব্যবস্থা নেই, মানে কেটে যে ছোট করব সেটারও কোনো উপায় নেই। যাই হোক, এই ড্রেসটা আজকেই প্রথম পরলাম, যদি ভালো না লাগে তাহলে আবার কেটে ছোট করতে দেব। আমি ডবল ক্যারি করতে পারি না, মা যাবে হচ্ছে টোটোতে, আর আরশি আর আমি যাব হচ্ছে অটোতে বলছি। আমার অটো এটা, তাই তো। এই দেখো আমি স্কুটি চালিয়ে নিয়ে চলে এসেছি মাকে। আমি অবাক। এই দেখো দাদি, দেখো। আবার নামবে না, দাদিকে দেখাবে মাকে নিয়ে এসেছে স্কুটি করে। সেটা দেখাবে বলে নামতে দিচ্ছে না। যাও যাও। বাবা, ঘোড়ার গাড়ির মতো স্লো মোশনে এলাম। এটা হচ্ছে আমার মাস্তুতো দেওর, আর ওই গাড়িটা হচ্ছে আরশির বাবার। তো ও মাঝে মাঝেই এটাকে একটু স্টার্ট দিয়ে একটু চালিয়ে তারপর দিয়ে যায়। গাড়ি পড়ে থাকতে থাকতে ব্যাটারিটাই নষ্ট হয়ে গেছে, মানে স্টার্ট নেয় তো নেয় না, হয়তো হয় না, চলে তো চলে না, এইরকম আর কি। তো প্রত্যেকবারই আরশির বাবা যখন আসে তখন এইটাকে আবার সার্ভিস সেন্টারে দিয়ে সব কিছুকে ঠিকঠাক করে নিতে হয়। তো আমরা আজকে সবাই মিলে যাব হচ্ছে স্কন মন্দিরে। কথা বলতে বলতে প্রায় চলেও এসেছি স্কন মন্দিরে। এটা পানিহাটি গঙ্গার একদম সামনে। বড় মা, মানে আমার জেঠি শাশুড়ির মা মারা গেছেন প্রায় সপ্তাহখানেক মতো হলো, সেই জন্যই আজকে আমাদের এখানে আসা। আর স্কন মন্দিরটির একদমই পাশে রয়েছে এই রেস্টুরেন্টটি। যদিও এটাকে রেস্টুরেন্ট বলা চলে না, তবে একদমই সম্পূর্ণ নিরামিষ স্কন মতে যারা রয়েছে তাদের জন্য একদম পারফেক্ট একটি জায়গা বলতে পারো, খাওয়ার জায়গা। তবে অনেকটাই রেস্টুরেন্ট স্টাইল, একদমই ওপেন কিচেন, সব কিছু দেখা যাচ্ছে। তোমার অর্ডার মতো, প্রয়োজন মতো সব কিছু নিতে পারবে, অর্ডার করতে পারবে। যদিও এখানে একদমই ভেজ আইটেম পাওয়া যায়, মানে নন ভেজ কিছু পাওয়া যায় না। তো আরশি এখানে আমার ভিডিও করে দিচ্ছিল, ওকে ভিডিও করে দিতেই হবে। এত সুন্দর করে থালিগুলো সাজিয়ে দিয়েছে যে দেখলেই পেট ভরে যাচ্ছে। ভীষণ সুন্দর করে বাটিতে বাটিতে করে, আর অনেক পদ দিয়েছে। আমি প্রথমবার এইরকম ধরনের খাবার, মানে ভেজ আইটেম খাচ্ছি। ভীষণ ভালো লেগেছে আমার থালা সাজানোটা দেখে। হয় না কিছু কিছু জিনিস এইরকম যে দেখেই আত্মতৃপ্তি হয়, তো এই জায়গাটাও ঠিক সেই রকমই আমার ভীষণ ভালো লেগেছে। তো বড়মা, জেঠু সবাইকেই ভীষণ, মানে বলছিলাম আমরা, ভীষণ ভালো লেগেছে এই জায়গাটিতে। তো বড়মার সাথে আরও দুজন এসেছিলেন, মানে বড়মা জেঠুর সাথে। তো তাদের সাথে গল্প টল্প করে খাওয়া দাওয়া করে এখন আমরা যাব হচ্ছে মন্দিরের ভেতরে। তাহলে চলো মন্দিরের ভেতরটি একটু ঘুরে দেখা যাক। সোদপুরে যারা থাকো তারা অবশ্যই জানবে যে এই গঙ্গার ধারে কত কত ঘাট রয়েছে, যেখানে মানুষ প্রায় সন্ধ্যার দিকে বা বিকেল থেকে বসে থাকে, আড্ডা দেয়, গল্প করে, খাওয়া দাওয়া করে। আমরাও বেশ কয়েকবার গিয়েছি, তবে এখন আর যাওয়া হয় না। আরশির পড়া থাকে, স্কুল থাকে, সেই সময়টায় হয়তো বা ডান্সের ক্লাস থাকে। এর আগে অনেক যেতাম, মানে আরশির বাবা যখন এখানে থাকে তখন মাঝে মাঝে অনেক সময় যাওয়া হয়। দেখো আরশি এখানে মডেলিং করতে করতে আসছে, বলছে আমাকে একটা রিলস করে দাও। তো আমরা এখানে দুপুরের একদম মিষ্টি মিষ্টি রোদ পোহাচ্ছিলাম। যদিও আরশির একটু পরেই ডান্স ক্লাস রয়েছে, তাই আমাদের একটু বাড়ি ফেরার তাড়াও ছিল। আর এখন আরশির মতো করে আমিও বলছি যে আমিও তোর মতো করে একটা ভিডিও করতে চাই।
তো ও আমাকে সেই ভিডিওটাই করে দিচ্ছিল। আরশিও কিন্তু এখন ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে। এখন ওকে মাঝে মাঝে দেখি ক্যামেরা ধরে একটু একটু ব্লগ করার চেষ্টা করে। তবে ক্যামেরা এতটাই এই দিক সেই দিক ঘুরে মানে লাফালাফি করে যাতে তোমাদের মাথায় ঘুরে যাবে, সেই কারণে হয়তো বা তোমাদের সাথে শেয়ার করা হয় না। কিন্তু এত মিষ্টি মিষ্টি কথা বলবে যাতে তোমাদের শুনলে মনে হবে বাহ, আরশি তো ভীষণ ভালো কথা বলতে পারে, কিন্তু ওই যে ক্যামেরার দিকে তাকালে তোমরা মাথা ঘুরে পড়ে যাবে, সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। যাই হোক, কখনো কখনো মনের দুঃখের কথা, কখনো কখনো মনের সুখের কথা, কখনো কখনো আনন্দের কথা, সব কিছুই দেখে এখন টুকটাক করে শেয়ার করতে শিখেছে। মানে একা একাই হয়তো বা বলতে থাকে, কখনো ক্যামেরার সামনে একা একাই ফোন ধরে বলে। তবে সেগুলো আমি পরে দেখতে পারি। এই বাড়িটিতে নাকি রামকৃষ্ণ এসেছিলেন বহুবার, তো সেই জন্য বাড়ির গেটের সামনে লিখে দিয়েছে। দেখতে দেখতে চলো বাড়িও চলে এলাম। বাড়ি এসেই আবার যাওয়ার তাড়া ছিল আরশির ডান্স ক্লাসে। দেখতে দেখতে সকাল হলো, বাড়িতে ব্রেকফাস্ট করলাম, ঘুরতে চলে গেলাম, ঘুরে চলে এলাম মাত্র 16 মিনিট 20 সেকেন্ডের মধ্যে। আবার আরশির ডান্স ক্লাসেও চলে এসেছি মাত্র 16 মিনিট 28 সেকেন্ডের মধ্যে। তবে দিনটা কি এত সহজ শুধুমাত্র এইটুকু সময়ের মধ্যে ক্যামেরা বন্দি করা? তাই বলি, সব কিছুরই মানে আমাদেরও একটা আলাদা জগৎ আছে, যেটা ক্যামেরার বাইরে হয়তো বা অন্য রকমের হয়, যেটা হয়তো বা তোমাদের সাথে অনেক সময় শেয়ার করা হয়, অনেক সময় শেয়ার করা হয় না, তাই না বলো? যাই হোক, এটা হচ্ছে আরশির নতুন ডান্স ক্লাস, যেখানে মায়েরা বসে বসে আমরা এভাবে আড্ডা দিই, আর ওই পাশে হচ্ছে ওদের ডান্স ক্লাস। এখানে বসে বসে সবাই ফোন দেখছিল, আর আমি বলছিলাম চল আজকে তোদের একটা ভিডিও করব। সবাই ফোনটা মানে সবার হাতে ফোন, ব্যাস একটা ফোন থাকলে এখন পৃথিবীটাই যেন হাতের মুঠোয়, আর কিচ্ছু চাই না বলো। অথচ 5 বছর আগেও আমি ফোনের প্রতি এতটা অ্যাডিক্টেড ছিলাম না যতটা এখন হয়েছি। তবে এখন কাজের সূত্রে অনেক সময় অনেক ব্যবহার অনেক কিছু শিখেছি, তখন হয়তো বা শুধুই ফোন ঘাঁটতাম। যাই হোক, বাড়িতেও চলে এসেছি। এখানে এখন রান্না হয়েছে খিচুড়ি। যদিও বাড়িতে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আস্তে আস্তে এতটাই রাত হয়ে গেছে যে আজকে আর বাড়ি যাওয়া হলো না। তো মা রান্না করেছিল খিচুড়ি। তো এখন সবাই মিলে রাতের বেলা কি টেস্ট বলো তো। আর মায়ের হাতের খিচুড়ি এত ভালো হয় যেটা বলার মতো না। আমি চেষ্টা করি মায়ের মতো করতে, কিন্তু কিছুতেই হয় না। মাও দেখি মাঝে মাঝে গল্প করে যে দিদা মানে মায়ের মা ভীষণ ভালো রান্না করতো, ভীষণ ভালো এই সবজিটা করতো। তো সেটা এখন শুনলে মাঝে মাঝে আফসোস হয়, আর মাঝে মাঝে কখনো কখনো খুব কষ্টও লাগে। অনেক ছোটোবেলায় দিদা দাদুকে হারিয়েছি, তবে মায়ের সামনে সেই কষ্টটা কখনোই শেয়ার করি না। আমার যদি কোনো কষ্টও হয় মায়ের সাথে খুব কমই শেয়ার করি, যাতে মা কষ্ট না পায়। যাই হোক, চলো, এখানে রাত হয়ে গেছে, আমরা শুয়ে পড়েছি। আমরা আজকে 4 জন মিলে এই খাটটাতে ঘুমাবো। শীতের দিনে একটু চাপাচাপি হলেও অসুবিধা হয় না, সেই কারণে আমরা সবাই ডিসিশন নিয়েছি সবাই একসাথে গল্প করতে করতে ঘুমাবো। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো। নেক্সট ব্লগ আসা অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো।